সে এখান থেকে ঝরে যায়, নেশা অ্যাডিক্টেড হয়, বা হয়তো বা একজন খুব ভালো ছাত্র সে ঝরে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে দিছে। জীবনে একটাই অপূর্ণতা নিয়ে মৃত্যুবরণ করতে চায় না। স্বাগতম ইটস কমপ্লিকেটেডে। আজকে আমাদের সাথে আছেন মিরপুর থেকে আগত সাব্বির। সাব্বির আজকে তার জীবনের গল্প বলবে, একটু ব্যতিক্রম তাই না দর্শক? চলুন তার জীবনের গল্প তার মুখ থেকেই শুনে আসি। আপনি বর্তমানে কি করছেন, আপনার বয়সটা এবং আপনি কোথা থেকে এসেছেন? আমি মিরপুর থেকে আসছি। আমি বর্তমানে মিরপুর 10 নম্বরের চারুতরি নামের একটি কোচিং সেন্টারে চালাই, আমার নিজের কোচিং সেন্টার, এবং আমি নিজেও স্টুডেন্ট। আমি পড়াশোনার পাশাপাশি এটা করি। আপনার কোচিং সেন্টারে কতজন মানুষ আছেন এখন? আমার কোচিং সেন্টারে এখানে টিচার আছে 5 জন টিচার আছে এবং বেশ কিছু স্টুডেন্ট আছে। আচ্ছা আচ্ছা, দারুণ। টুকটাক তাহলে চলছে। আপনার জীবনের গল্পটা আমরা শুনতে চাই একদম প্রথম থেকে, যে আপনি কেমন পরিবার থেকে বড় হয়েছেন, পরিবারে কে কে আছেন? আমার নাম সাব্বির আহমেদ, আমি গ্রামের ছেলে। আমার জীবনটা খুব সাধারণ পরিবারে আমার জন্ম। আমি আমার জীবনের 20 বছর বয়স পর্যন্ত গ্রামে বসবাস করেছি। এরপর আমি ঢাকাতে আসছি। তবে আমার জীবনের বিশেষ মুহূর্ত, সবকিছু মুহূর্তই হলো এই 20 বছরে ঘটছে, এবং এখন যে জীবনটা আমি পার করছি এটা হলো আমার লার্নিং পিরিয়ড, আমার জীবনের শিক্ষার সময়টা আমি মনে করি। ওঠাটা, আপনি কোন পরিবারের সন্তান, সেটা বেড়ে ওঠাটা কোন জেলায়? আমি আমার গ্রামের নাম হলো সলিমপুর, আমার থানা কলারোয়া, আমার জেলা হলো সাতক্ষীরা জেলা। এটা দক্ষিণ পশ্চিমবঙ্গের একটা জেলা, এবং আমার বেড়ে ওঠা হলো কৃষি পরিবারে। আমি আপনার বাবা কৃষক? আমার বাবা একজন কৃষক। আপনিও নিশ্চয়ই 20 বছর পর্যন্ত কৃষি কাজ করেছেন? হ্যাঁ, কৃষি কাজে আমি খুব বেশি এক্সপার্ট না, বাট আমি বাবার পাশাপাশি বাবার সাহায্য করার জন্য করতাম। আর পরিবারে কতজন সন্তান ছিল, মানে আপনার পরিবারে ভাই বোন? আমরা 2 ভাই বোন, আমার বাবা মা এবং আমরা 2 ভাই বোন। আমার বোনটা বিয়ে হয়ে গেছে, আমার বোন বড়, আমি ছোট। আচ্ছা। তিনি তার লাইফে সেটেল, আর আমি ছোট। আমি তো পড়াশোনা করছি, এরপরে শহরে আসছি। কৃষি পরিবারে জন্ম হলেও বিভিন্ন, এখন তো কৃষকরাও আসলে অনেক বড় বড় শিল্পপতি, বা আমি একটু জানতে চাচ্ছি যে পরিবারটাই কি টানাপোড়েন ছিল, নাকি মধ্যবিত্ত বা উচ্চবিত্ত? আমার পরিবার, আমাদের যা কিছু আছে তা নয়, আমার একটা ছেলে, আমি চলার মতো যথেষ্ট পরিমাণে মানে সম্ভব, মানে কোনো টানাপোড়া বা এরকম কোনো কিছু অভাব নাই। মোটামুটি সাধারণ পরিবার যেমন বেড়ে ওঠে, চলাফেরা যা প্রয়োজন সবকিছুই আমার পরিবারে ছিল, আমার কোনো অভাব ছিল না। বোন আপনার থেকে কত বছরের বড়? আমার বোন আমার থেকে 6 বছরের বড়। 6 বছর, তাহলে বেশ অনেক বছর আগেই বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, অনেক বছর। আপনার সাথে আপনার বাবা মার সম্পর্কটা কেমন ছিল? আমার সাথে আমার বাবা মার সম্পর্ক খুবই ভালো ছিল। আমার মা সবচাইতে বেশি ভালোবাসতো। আমার মা আমার জীবনে অনেক সময় খারাপ সময় আসছে। আমি আবার একটু সামাজিক কাজে জড়িত, বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। তো সামাজিক কাজ করাতে বিভিন্ন সময় অনেক সময় সমালোচনার সম্মুখীন হতে হয়, অনেক সময় প্রশংসার সম্মুখীন হয়। তবে যখনই সমালোচনা বা খারাপ সময় আসছে, বাবা একটু এটাকে সাপোর্ট করে নাই, বাবা একটু অপছন্দ করতে এই কাজগুলো। তবে মা সবসময় সাপোর্ট করছে। আমার মা এমন একজন মানুষ, আমি যদি তাকে বলি আম্মা যে আপনি যদি আগুনতে ঝাঁপ দেন আমি লাইফে সাকসেস হতে পারবো, আমার মনে হয় সে একটা সেকেন্ড দেরি করবে না, সে আগুনতে ঝাঁপ দেবে। আমার জন্য সে সব করতে পারে। হ্যাঁ, আমার জন্য সে সবকিছু করতে পারে। তাহলে বাবা মার খুব আদরে বড় হওয়া একজন সন্তান আপনি। অবশ্যই। পড়াশোনা কোথা থেকে করলেন? আমি পড়াশোনা আমার গ্রামের স্কুল, ওখানে আমাদের গ্রামে কলেজ আছে, তারপরে আমাদের জেলাতেই কলেজ আছে, আমি সেখানে পড়াশোনা করছি। মানে সাতক্ষীরাতেই? সাতক্ষীরা জেলাতে। আচ্ছা, তারপরে হঠাৎ করে ঢাকায় চলে আসাটা কেন? ঢাকায় চলে আসার কারণ হলো এখানে আমার চাচাতো ভাইরা বা আরো অনেকেই থাকতেন। তো আমার সবসময় স্বপ্ন ছিল, আমি খুব ছোটবেলায় নাকি আমার আম্মাকে বলতাম যে আম্মা আমার আরেকটা ভাই হলে খুব ভালো হতো, আমি ঢাকায় গেলে তোমাকে দেখবে কে গ্রামে। এটা আমার আম্মা বলে না, আমার খুব মনে পড়ে না কথাটা। আমার খুব ছোটবেলা থেকে শহরে জীবনযাপন বা একটু ভালো জীবনযাপন, গ্রাম থেকে একটু বেড়ে আসা, এটা আমার খুব পছন্দ, এবং আমি সেটাই ফলো করছি। এবং আমি ভাবছি আমার জীবনে এটাই সময়, এই সময় যদি না যাই পরবর্তী হয়তো যাওয়ার সময় পাবো না। এই জন্য এখান থেকে বেশ কয়েক বছর আগে আমি চলে আসছি ঢাকায়। আচ্ছা। আমি খুব সৎ একজন মানুষ এবং বিনয়ী এবং খুব সূক্ষ্ম চেতনার একজন মানুষ। সূক্ষ্ম চেতনার মানুষ হওয়ায় অনেক সময় অনেক ছোট ছোট বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগে, যেটা অন্য মানুষের কাছে খুব সাধারণ, বাট আমার কাছে ভালো লাগে। আবার অনেক সময় অনেক ছোট ছোট জিনিসগুলো আমার কাছে খুব বেশি হার্ডও হয়, আমি কষ্ট পাই, এরকম অনেক বিষয় আছে। তো আমি ওই যে বললাম, আমি খুব সৎ মানুষ, আমার কোনো ব্যাড হ্যাবিট নেই, আমার কোনো খারাপ অভ্যাস নাই। তো আপনি যদি একটা সিনেমা দেখেন যে কোনো সিনেমাতে ভিলেন নাই বা কোনো রহস্যজনক কিছু নাই, ভয়ঙ্কর কিছু নাই, ওই সিনেমা কিন্তু কেউ দেখে না।
আমার জীবনটা হয়তো তেমন, আমার মধ্যে কোনো ব্যাড হ্যাবিট নেই। আমি বলতে চাচ্ছি, একটা মানুষের তো খুব রাগ হচ্ছে, কিন্তু সেই রাগটা 1 সেকেন্ড বা অল্প মুহূর্তের মধ্যে সেই রাগটা নাই। আর এই অনুভব, এই ফিলিংসটা যার প্রতি নাই, তার সাথে মানুষ কিভাবে থাকবো বা তার সাথে কিভাবে আমরা জীবন তার সাথে আমরা গড়বো, তৈরি করব, এটা হলো আমার কোশ্চেন। যে অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যাকে আমি উপলব্ধি করছি না, করতে পারি না, তার সাথে তো থাকার কোনো ওয়ে নাই। আমি কিভাবে থাকবো? ঝগড়া বাঁধবে কেন? একটা মানুষের জীবন নষ্ট করবো। যাকে আমি উপলব্ধি করছি, প্রতি মুহূর্তে আমি বুঝতে পারছি যে সে এখন কি করছে, আমি যাকে চোখ বুজে যাকে দেখতে পাই, তাকে তার সাথে থাকা উচিত। আমি যখন কোথাও যাওয়ার চেষ্টা করছি, আটকে গেছি যে না, আমার নিজেকে খুঁজে পাচ্ছি না। আমি ঢাকা শহরে অনেক মানুষের সাথে আমার পরিচিত আছে, বা সেখানে গেলে আমি আমার ওই এলাকার ভাষাটা খুঁজে পাই না। আমার কাছে একটা নারী হলো একটা আশ্রয়, আমার মনে হয় একটা আশ্রয়, একটা বট গাছের ছায়া। আমি একটা উদাহরণ দেই। আমার এখন যদি আপনাকে টাকা দেওয়া হয়, যে তুমি ছুটি দেওয়া হয় আপনাকে এবং টাকা, আপনি দৌড়ে আপনার মায়ের কাছে যাবেন, বা আপনার গ্রামে যদি আপনার বাড়ি থাকে সেখানে যাবেন। আর যদি আপনাকে বলা হয় আপনি কক্সবাজার যান, আপনি কিন্তু সর্বপ্রথম দৌড়ে গ্রামে যাবেন, মায়ের কাছে যাবেন। অথচ কক্সবাজারের সৌন্দর্যের চাইতে গ্রামের কাদা, নেট নাই, বিদ্যুৎ থাকে না, অনেক প্রবলেম, বাট অন্তরটা টানে গ্রামে। আর কক্সবাজার কিন্তু অন্তর টানে না, সেখানে 1 বছরে একবার গেলে যথেষ্ট, কিন্তু গ্রামে গেলে কিন্তু এর বছর 10 বার 12 বার গেলেও কিন্তু এটা শেষ হয় না। আমি শুধু একটা কথা বলতে চাই যে সব কিছুর মধ্যে একটা অনুভব থাকে, হয়তোবা এটাকে অনেকে বলবে আবেগ, আমি এটাকে আবেগ মনে করি না। এবং আরেকটা জিনিস আমি বিশ্বাস করি, যার মধ্যে আবেগ নাই সে মানুষ না। আবেগ আছে বলেই আপনার দুঃখে আমি দুঃখিত হতে পারি, আবেগ আছে বলে আমরা পোশাক পরি, নাহলে আমরা তো পশু পাখির মতো হতাম। আবেগ প্রয়োজন আছে, অর্থাৎ অতিরিক্ত আবেগ প্রয়োজন না। তবে এই 4 বছর আপনি কি করেছেন? এই 4 বছর আমি নিজেকে কি পরিবর্তন করেছেন? নিজেকে পরিবর্তন, আমি গ্রামে ছিলাম। গ্রামে তো আমি বাবার সাথে হেল্প করতাম, হেল্প হ্যান্ড ছিলাম। গ্রামে আসছি, আমি একটা জব করতাম গ্রামে এসে, এই শহরে এসে আমি জব ছেড়ে দিয়ে আমি চেষ্টা করছি নিজে কিছু করার। আমি 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 প্রচণ্ড পরিচালনা করতে পারি, যে কোনো জিনিস পরিচালনা করার, মানে যেটা আমি জানি সেটা পরিচালনা করার একটা মেধা আমার আছে। আমি কয়েকজনকে নিয়ে ভাবলাম একটা প্রতিষ্ঠান করি, কোচিং সেন্টার দাঁড় করালাম, এবং চাকরির সুবাদে যে পরিচিতিটা হয় সেই পরিচিতিটাকে কাজে লাগিয়ে আমি চেষ্টা করছি নিজের বিজনেস ডেভেলপ করার। কি বিজনেস? যে কোচিং ব্যবসা? কোচিং ব্যবসাটা এটা আমার প্ল্যানটা হলো, আমি এমন একটা কিছু করতে চাই যেখানে স্কুল থাকবে, হসপিটাল থাকবে, আবাসিক এরিয়া থাকবে, সব কিছু থাকবে। এটা বিগ ডিল, বাট আমি সাধারণ পরিবারের ছেলে, এটা আমার নেক্সটের প্ল্যান, লাইফের প্ল্যান। বাট এখন আমি নিজের উপার্জন, যাতে শুধুমাত্র উপার্জন হয়, আমার পণ্য আমি ইনপুট করার চেষ্টা করতেছি। এখন কি আপনি ভালো উপার্জন করছেন? এখন আমি উপার্জনটা বলবো না, বাট আমি মোটামুটি আমি খুবই ভালো আছি। আমি আমার জীবনে যথেষ্ট সিরিয়াস, আমি আমার সর্বোচ্চ দিয়ে সেখানে স্ট্রাগল করি। আমি জানি সেখানে আমি সাকসেস হবো। পৃথিবীর কেউ বিশ্বাস করেন আমি সাকসেস হবো, বাট আমি জানি আমি সাকসেস হবো, এটা আমার মন বলে। আমি আবার এখন বর্তমানে সবার থেকে একটু আড়ালে থাকি, মানে আমার রিলেটিভদের সাথে আমি সবসময় আড়ালে থাকি। আমি নিজে চলি, আমি একাকী থাকতে বেশি ভালো লাগে আমার। যখন একটা বিচ্ছেদ হয় তখন কিন্তু একটা মেয়ে নতুন একটা জীবনের সূচনায় পা দেয়। সে তার জীবনের সবচেয়ে বেস্ট, যদি তার বিয়ে হয়, জীবনের সবচেয়ে বেস্ট মুহূর্ত সে পালন করে। যে সময়টা সে ছোটবেলা থেকে, একটা মেয়ে কিন্তু ছোটবেলা থেকে বউ সাজার প্রতি তার আগ্রহ থাকে, সেই মেয়েটা সেই জীবনটাকে উপলব্ধি করে। নতুন নতুন গহনা, পোশাক, সবার ভালো ব্যবহার, নতুন জীবন। ঠিক ওই সময় অপরদিকে একটা ছেলে, সে একটা অজানা আগুনে দগ্ধ হতে থাকে। সে তার পরিবারকে কিছু বলতে পারে না, সে তার সমাজকে কিছু বলতে পারে না, হাতে গোনা 2-1 বন্ধুর সাথে শেয়ার করতে পারে। বাট সে সময় তার মনে হয় সে তার জীবনের সবচেয়ে বড় আঘাত সে পায়, এবং সে তার মনে হয় যে এটা মৃত্যুর চাইতে বেশি কঠিন। তার কাছে মনে হয়, এটা হয়তো একটা পর্যায়ে গেলে মনে হবে এটা কিছুই না, জীবনে সবাই ঘটে বা বিভিন্ন কিছু মনে হতে পারে, বাট আমি সেই সময়কার কথা বলছি। সে এখান থেকে ঝরে যায়, নেশা অ্যাডিক্টেড হয়, বা হয়তো বা একজন খুব ভালো ছাত্র, সে ঝরে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে দিছে। আবার এখান থেকে অনেকে ঘুরে দাঁড়ায়, আমি ওখান থেকে ঘুরে দাঁড়িয়েছি। তবে আমি সফলতার পথে, আমি এখন সফলতা পাইনি। যদি কারোর প্রতি উপলব্ধি করতে না পারি, তাহলে তো অপেক্ষা ছাড়া কোনো উপায় নাই। হয়তো একটা পর্যায়ে মনে হবে না, আর জীবনে দরকার নাই, হয়তো কোনো মানুষ আর প্রয়োজন হবে না। তবু আমি অন্য নারীর প্রতি আমি যদি নিজেকে কন্ট্রিবিউট করতে না পারি, তাহলে আমি তার সাথে কিভাবে, একটা নারীর আপনাকে আমার দেখে ভালো লাগছে না, আমি তো আপনাকে বলবো না যে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার সাথে সময় দিতে চাই। আমি যখনই বলবো তখন আমি আমার নিজেকে খোয়াবো। কি চমৎকার বিশ্লেষণ! এবং জীবনে যদি আমি এভাবে মারা যাই,
বা যদি কোনো কিছু হয় একটা অপূর্ণতা থেকে যাবে। জীবন একটাই, অপূর্ণতা নিয়ে মৃত্যুবরণ করতে চাই না। যদি আমার অনেক ড্রিম, যদি পৃথিবীর কেউ, আমি যদি সেটা ড্রিমটা পূরণ করতে নাও পারি, আমার কোনো আফসোস থাকবে না। আমি চেষ্টা করছি, এটাই যথেষ্ট। রেসপেক্ট করি, আমি নারী জাতিকে প্রচন্ড রেসপেক্ট করি। আপনার মনে প্রশান্তি এনে দিক। অনেক ধন্যবাদ সাব্বির ভাই থ্যাংক ইউ, এখানে আপনাকে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আমি আবারও অন ক্যামেরা বলতেছি, আপনার সাথে বসা একদমই না, আমিও অবশ্যই। সাধারণ মানুষ, আমি আপনার গল্পটা আমি শুনতে সাধারণত পেরেও আমি এখানে এসে বুঝলাম খুবই আনন্দিত হয়েছি। সাব্বির ভাই অনেক ভালো থাকবেন। Thank থ্যাংক you. ইউ সো মাচ।